বন্ধুরা, আজকে বাংলা সাহিত্যের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হলো কবিতা কিভাবে হয়ে ওঠে, গদ্য কবিতা কিভাবে আসলো সেখান থেকে আমি শুরু করব। এবং গদ্য কবিতা কিভাবে হয়, কবিতা এবং গদ্যের মধ্যে কবিতা এবং গদ্যের মধ্যে পার্থক্যটা কতটুকু কিভাবে হয় সেই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। গদ্য কবিতা আসলে আসে হঠাৎ করেই, কবির অজান্তেই। সেটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যখন গীতাঞ্জলি বাংলায় রচনা করলেন, তারপরে তিনি এটাকে ইংরেজিতে গদ্যে অনুবাদ করলেন। এই গদ্যে অনুবাদ করা কাব্যগ্রন্থই ইংরেজি বিখ্যাত কবিরা খুবই পছন্দ করলেন এবং ভূয়সী প্রশংসা করলেন। পরে এই কাব্যগ্রন্থই, এই গদ্য অনুবাদকৃত কাব্যগ্রন্থই কিন্তু নোবেল পুরস্কার পেল। সেই থেকে রবীন্দ্রনাথের চোখ খুলে গেল এবং তিনি গদ্য সাহিত্য রচনা, গদ্য কবিতা রচনা শুরু করলেন। খেয়া নয় গদ্য দিয়ে শুরু। এরপরে একটা পর্যায়ে এসে তিনি বললেন যে কবিতা এবং অর্থাৎ কাব্য, পদ্য এবং গদ্যের মধ্যে ভাসুর ভাদ্রপৌ সম্পর্ক আমি মানি না, অর্থাৎ এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন তিনি মানতে চান না। পদ্য এবং গদ্য দুটারই বন্ধনমুক্ত করে দিলেন, যে এটা যে কোনোভাবেই হতে পারে। এটার মধ্যে আর ছন্দের কোনো প্রয়োজন নাই, এটার জন্য আর এটাকে ছন্দ করার জন্য এটার মূল ভাবটাকে আটকাতে হবে, মূল বক্তব্যটা আমি বলতে পারবো না, সেই জায়গাটায় আর থাকবো না কবিতা। এরপরে তিনি বললেন যে কবিতা এখন স্বর্গে গেলেও সঙ্গের কুকুরটিকেও ছাড়েন না, অর্থাৎ জীবনের সমস্ত খুঁটিনাটি বিষয়, প্রকৃতির সব কিছু বিষয় কবিতার অংশ হতে পারে। কবিতাকে এমনভাবেই বন্ধনমুক্ত করে দিলেন। এখন আসি যে কবিতা হয়ে ওঠে কিভাবে একটি রচনা। একটি রচনা কবিতা হয়ে ওঠে সেটা বুঝতে হলে আমাদের একটি কবিতা অংশ পাঠ করতে হবে। আমি পাঠ করব ডক্টর আবু হেনা মুস্তফা কামালের ছবি কবিতাটি। ডক্টর আবু হেনা মুস্তফা কামাল বাংলা সাহিত্যে ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছিলেন। তারপরে বাংলা সাহিত্যে তিনি অধ্যাপনা করেছেন ইউনিভার্সিটিতে। তার অভিজ্ঞতা অনেক বেশি এবং খুবই জ্ঞানী ব্যক্তি। তার অনেক বিখ্যাত গান আপনারা শুনেছেন। অনেক বৃষ্টি ঝরিয়া তুমি এলে, যেন এক মোটর রোদ্দুর, আমার দু চোখ ভরে তুমি এলে, এই একটি গান। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি, এই গান। এই দুইটি গান আপনারা অনেক শুনেছেন, অনেকেই, খুবই জনপ্রিয় গান। সেই গানেরই রচয়িতা আসলে উনি মূলত কবি ডক্টর আবু হেনা মুস্তফা কামাল। তো ওনার এই কবিতা অংশটা আমি পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন। কবিতার নাম ছবি। খাঁটি আর্য বংশসম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লাখ কারিগর দীর্ঘ ৯টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গঘ যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবি, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। দেখুন, এখানে একটা সুন্দর চিত্রকল্প আঁকলেন এবং একটি মেসেজ দিয়ে দিলেন, কিন্তু ভাষার কোনো ছন্দের মিল নাই, কোনো গতিশীল শব্দ নাই। অর্থাৎ একটা শব্দ থেকে আরেকটি শব্দে যেতে যে আমাকে কোনো আড়ষ্ঠতা যে একবার আসবে এরকম সম্ভাবনা আছে, এরকম প্রতিবন্ধকতাও নাই। হ্যাঁ, দেন খাঁটি আর্য বংশসম্ভূত শিল্পী, এই শব্দগুলো উচ্চারণ করতে কোনো মানে গতিশীলতা পাওয়া যাচ্ছে না শব্দের মধ্যে। অর্থাৎ একটা শব্দের সাথে আরেকটা শব্দের যে ছন্দময় গতিশীল বা একটা গতিশীলতা, মানে একটা থেকে আরেকটাতে যেতে যে খুব সহজলভ্যতা, তা নয়। কিন্তু অনেকগুলো তত্ত্ব আছে। এই যে খাঁটি আর্য বংশসম্ভূত কথাটার মানে হলো যে এই মাটির মানুষগুলা এই মাটিরই, কোনো সংকর জাতি নয়। কোনো বিদেশিরা এসে এখানে
একটি জাতি গঠন করে নেয়, যেমন আমেরিকায় বিভিন্ন জাতির সংমিশ্রণে একটি জাতি গঠন হয়েছে। এই বাংলাদেশটা সেরকম নয়। বাংলাদেশের মানুষগুলা প্রাচীনকাল থেকে, অর্থাৎ আর্য যুগ থেকেই এই দেশের, এই মাটির থেকেই তাদের জন্ম, এই মাটিরই মানুষ। সেই মানুষগুলা ৭১ সালে কঠোর সংগ্রাম করে, লড়াই করে, যুদ্ধ করে ৩০ লাখ শহীদের বিনিময়ে এই দেশটা গড়ে তুলেছে, এই দেশটাকে স্বাধীন করেছে। সেই মেসেজটা দিয়েছেন, সেই একটা সুন্দর চিত্রপট আমাদের সব অন্তরে ভেসে ওঠে। এটাকেই কবিতার চিত্রকল্প বলে। অর্থাৎ আপনি যখন পাঠ করবেন তখন একটা ছবি ভেসে উঠবে। যত মূল্যবান ছবি ভেসে উঠবে, যত অল্প কথায় যত গভীর ছবি আপনি দেখতে পাবেন, তত কবিতাটা মূল্যবান হবে। এটাই হলো আধুনিক গদ্য কবিতা বা ভাবছন্দের কবিতা বলেন, এটাই হলো মূল কথা। এখানে ভাষার গতিশীলতার কোনো বালাই নেই, এখানে ছন্দের কোনো বালাই নেই, এখানে পূর্ব অর্থাৎ বাক্যের সাথে পরবর্তী বাক্যের মিলের কোনো বালাই নেই, কোনো প্রয়োজন নেই। আপনার প্রয়োজন হলো মানুষের মনে অল্প কথায় সুন্দর একটা ছবি এঁকে দেবেন, পাঠকের মনে সুন্দর একটা ছবি এঁকে দেবেন অল্প কথায়। দুনিয়ার খালি পেঁচাল পাড়বেন আর আপনার মেসেজটা যাবে অল্প, সেটা কবিতা হবে না। বা আপনি ন্যারেটিভভাবে ওইভাবে বর্ণনা করবেন খালি উপন্যাসের মতো, তাহলে সেটা কবিতা হবে না। কিন্তু উপন্যাসের মধ্যেও কাব্যময় অংশ থাকে, কিন্তু গল্পের মধ্যেও থাকে, তো সেই অংশগুলো কিন্তু কবিতাই হয়ে যায়। তো কবিতা হলো এই জিনিস, যেটা হলো আপনার একটি চিত্রকল্প তৈরি করবে, অর্থাৎ একটি ছবি তৈরি করবে আপনার অন্তরের ভিতরে, পাঠকের ভিতরে। এটাই হলো আধুনিক কবিতা। ধন্যবাদ, ভালো থাকবেন।